মটলেনে তারানাথের বাড়িতে আমাদের চিরাচরিত আড্ডা বসেছে। আজ ছিল জন্মাষ্টমীর ছুটি। দুপুরে কিশোরী সেন আর আমি হানা দিয়েছি গল্পের লোভে তারানাথের বৈঠকখানায়। আমরা আসার সময় মোড়ের দোকান থেকে পাসিং শোয়ের প্যাকেট নিয়ে এসেছিলাম তারানাথের জন্য। সেটা তারানাথের দিকে বাড়িয়ে দিলাম। এরপর কিশোরী তারানাথকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আপনি এই তন্ত্র সাধনায় উৎসাহ পেলেন কোথা থেকে? আপনার পূর্বপুরুষদের মধ্যে কি কেউ এই তন্ত্র সাধনায় যুক্ত ছিলেন? মানে আমি বলতে চাইছি, এই যে ধারাটা কি আপনাদের পরিবারে আগে থেকেই ছিল? সিগারেটের শেষ অংশটা ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালায় গুজে দিয়ে তারানাথ বলল, তা বলতে পারো। একেবারে রক্তাম্বরধারী তান্ত্রিক কেউ না থাকলেও বাপ ঠাকুরদা প্রপিতামহের মধ্যে অনেকেই সাধক শ্রেণীর মানুষ ছিলেন। এই যেমন আমার আপন ছোট ঠাকুরদা, মানে বাবার ছোট কাকা, তিনি কৈশোরী গৃহত্যাগী হয়ে চলে গিয়েছিলেন। আপনার ছোট ঠাকুরদা আর কখনো ফিরে আসেননি? না, তবে একবার তাঁর সন্ধান পাওয়া গিয়েছিল। সেও এক বলবার মতো গল্প। আরে বলুন না, আজকে আসনা সেটা দিয়ে শুরু হোক। বেশ বেশ, বলছি। এ কাহিনী আমার বাবার কাছে শোনা। আমাদের গাঁয়ের ষোড়শী চাটুর্যের বৈঠকখানায় বাবা এবং তার বন্ধু বান্ধবদের রোজ সন্ধেবেলা আড্ডা বসত। যখনকার কথা বলছি তখন সাল 1915 হবে। আগেই বলে রাখি, যখন এই গল্প বাবা ষোড়শী চাটুর্যের বৈঠকখানায় বলছেন, তখন আমি বাড়ি ছাড়া প্রায় অনেক দিন। এরপর বাড়ি ফিরে এসে বাবার কাছে এই গল্প শুনি। সময়টা ছিল শ্রাবণ মাসের শেষ দিক। দিন তিন হল অবিশ্রাম বৃষ্টি হয়েই চলেছে। ষোড়শী চাটুর্যের বৈঠকখানায় সান্ধ্য আড্ডা জমে উঠেছে দারুণ। ষোড়শী চাটুর্যের আড্ডা এ গ্রামে বিখ্যাত। এমন ঢালাও তামাকের ব্যবস্থা এ গ্রামে কারোর বাড়িতে নেই। সেদিন হচ্ছিল ভূতের গল্প। সবার হাতে হাতে হুঁকো ঘুরছে। ঘরের কড়িকাঠ থেকে একখানা মৃদু লণ্ঠন জ্বলছে। ছিড়ি ছিড়ি ভাবে বৃষ্টি নেমেছে। এমন সময় আমার বাবা বললেন, তোমরা সব শোনা কথা বলছো, নিছাড়া কিছুই দেখোনি। আদিনাথ, তুমি যে কথা বলছো, নিজে কি দেখেছো আমাদের একটু বলো তো শুনি। কেবল বড় বড় কথা বললেই তো আর বাজার গরম হবে না, কি তাই তো? সেই ভালো চক্রবর্তী মশাই, এই এতক্ষণ চুপচাপ শুনে যাচ্ছিলেন, এখন ওর গল্পই হোক। গল্প নয়, গল্প নয়, সত্য কাহিনী। বেশ তো, তাই হোক। যে সময়ের কথা বলছি তখন আমার বয়স 12 কি 13 হবে। হ্যালো বন্ধুরা, আজ আমি একটা অ্যাপ্লিকেশনের কথা বলতে চাই যার নাম 1xBet। এখানে ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে একটু বুদ্ধি লাগিয়ে খুব সহজেই টাকা ইনকাম করা যায়। এখানকার ম্যাচগুলোতে গেম খেললে আইফোন, ল্যাপটপ, এমনকি ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি অনেক গেম পেয়ে যাবেন, যেমন ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার এন্ড ওভার, 21 আর ইন্টারেস্টিং গেম খেলে খুব সহজেই উপার্জন করতে পারবেন। আর রেজিস্টার করার সময় আমাদের দেওয়া প্রোমো কোড টি কলকাতা ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে 33,000 টাকা পর্যন্ত পেয়ে যাবেন। আপনি সহজে পেটিএম ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারেন। এখানে আপনি পাবেন 24x7 কাস্টমার সাপোর্ট। তাহলে দেরি কিসের? গুগলে যান, টাইপ করুন 1xBet অথবা কমেন্টসে লিংক প্রোমো কোড পিন করা আছে। রেজিস্টার করার সময় প্রোমো কোডটি ব্যবহার করে ক্যাশ প্রাইজ জিতুন। একদিন শীতের সকালে বাড়ির বারান্দায় বসে বাবা হিসেবের খাতাপত্র দেখছেন আর আমি পাশে বসে রয়েছি। এমন সময় একজন ভবঘুরে ধরনের লোক এসে দাঁড়ালেন উঠোনে। লোকটার বয়স ওই আন্দাজ 30 কি 40 হবে। পরনে খাটো ময়লা ধুতি, গায়ে খাটো ময়লা ফতুয়া, কাঁধে ভাঁজ করা রয়েছে একটা মোটা চাদর, গালে খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি, মাথায় অবিন্যস্ত ঝাঁকড়া চুল। আমার বাবা রামনাথ চক্রবর্তী,
লোকটাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? কোথা থেকে আসছো? কে তুমি? সে মৃদু গলায় বলল, আগে আমি একজন পথিক, কোথা থেকেও আসছি না। আমার বাড়ি ঘর নেই, আমি আজ এখানে ভাত খাবো। তোমরাই বলো, কেউ কারোর বাড়ি এইভাবে ভাত খেতে চায় নাকি? লোকটার এ কথা শুনে বাবা বললেন, তোমার নাম কি? আর তাছাড়া এখন তোমার বাড়ি না থাকতে পারে, কিন্তু কোনো এক সময় তো ছিল। নিজের আসল পরিচয়টা দাও। আগে আমার নাম অমরজীবন ভট্টাচার্য। আমার বাবা ছিলেন পণ্ডিত মানুষ। বাবা ছিলেন মানে? এখন তিনি কোথায়? লোকটা ডান হাতের তর্জনী উপরের দিকে দেখালো। বাবা লজ্জিত হয়ে বললেন, ও আচ্ছা আচ্ছা। ভয় নেই, ভয় নেই, আমি চোর ডাকাত নই। না না, আমি তা মনে করিনি। তবে তোমার কথাবার্তা একটু অদ্ভুত ধরনের কি না, তাই আর কি। এরপর লোকটা হাত মুখ ধুয়ে এসে বারান্দায় উঠে বসল। এরপর বাবা বললেন, এখন কি কিছু খাবে? না, আমি এখন কিছু খাবো না, একেবারে দুপুরবেলা ভাত খাবো। আর যদি থাকতে দেন তাহলে আজ রাতটুকু থেকে যেতে পারি। এই ভিটেতে আসলে একটু স্বপ্ন দেখতে হবে কি না। স্বপ্ন দেখতে হবে মানে? রাগ করবেন না, আমার কথাবার্তা একটু পাগলাটে ধরনের হলেও আমি খারাপ লোক নই। আচ্ছা, আপনাদের এই বাড়ির দক্ষিণ দিকের ভিত সামান্য নিচু, তা জানেন? আর আপনাদের বাড়িতে শালিক বসে না, খেয়াল করেছেন কখনো? আপনি তো এই বাড়ির কর্তা, আপনার হাতের অনামিকা কিন্তু মধ্যমার চেয়েও বড়। এই বাড়ির প্রত্যেক ছেলেরই তাই। কি ঠিক বলছি তো? তাতে কি? সেই জন্যেই এই বাড়িতে আমি একটা রাত স্বপ্ন দেখতে চাই। এটাই আমার কাজ। পথে ঘাটে ঘুরে বেড়াই, মন্দিরে, গাছতলায় কিংবা ওই কারোর গেরস্তের বাড়িতে আশ্রয় নিই, কিন্তু সব জায়গায় স্বপ্ন দেখা যায় না। তার কিছু লক্ষণ রয়েছে, কিন্তু সেটা আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। আপনার বাড়িতেও সেই লক্ষণ রয়েছে বলেই বলছি। কাল সকালে আরো আরো অজানা কিছু কথা হয়তো আপনাদের আমি বলতে পারবো। বাবা এরপর লোকটাকে থাকতে দিতে রাজি হয়ে গেলেন। এরপরে লোকটা বেশ কিছুক্ষণ সদরে বসে থাকার পরে হঠাৎ উঠে গিয়ে নিম গাছের গোড়ায় পড়ে থাকা একটা কঞ্চি তুলে পুরো উঠোনটা মেপে ফেলল। 1 2 3 4। এইভাবে গুনে গুনে সে এক জায়গায় থেমে বলল, 38। কিন্তু 38 কেন? বাকি 4 কোথায় গেল? এসবের আমরা কিছুই বুঝতে পারছিলাম না। দুপুরে খেতে বসে লোকটা খুব অল্প ভাত খেল। বাবা তাকে ভাত নিতে বলায় সে বলল, না না, বেশি খেলে স্বপ্ন দেখা যায় না। এরপর রাত হলো। রাত্রিরেও লোকটা কিছু খেল না। এবারও সে বলল, আচ্ছা, স্বপ্ন দেখার দিন আমি রাত্রিরে কিছু খাই না। বাবা তাকে ঘরে শুতে বললেও সে শুলো উঠোনের পাশের বারান্দায়। সকালবেলা তাকে ঘিরে আসর বসল ওই স্বপ্ন কাহিনী শোনার জন্য। বাবা জিজ্ঞাসা করলেন, স্বপ্ন দেখেছ তাহলে কাল রাত্রে? আগে হ্যাঁ। তা কি দেখলে? কর্তামশাই,
আপনার এক ভাই ছোটবেলায় বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল, কি ঠিক কি না? হ্যাঁ, আমার সবচেয়ে ছোট ভাইটি। কিন্তু তুমি কিভাবে? আমি স্বপ্নে দেখেছি আপনার সেই ভাই জীবিত আছে। উনি এখন সন্ন্যাসী, উত্তর ভারতের কোথাও একটা আছে। জায়গাটা ঠিক ধরতে পারলাম না, তবে উনি আর বোধহয় বাড়ি ফিরে আসবেন না, সেটা বুঝতে পারলাম। ওনার নাম কেদারনাথ ছিল, তাই না? এ কথা শুনে বাড়ির মেয়েরা থামের আড়াল থেকে বেরিয়ে এসেছে। এরপর ঠাকুমা বেরিয়ে এসে বাবাকে বললেন, কে এসেছে রাম? মেজ বৌমা নাকি বলছে ছোটকুর খবর পাওয়া গেছে। এই যে মা, এই লোকটা বলছেন উনি নাকি স্বপ্নে কেদারকে দেখতে পেয়েছেন। তুমি কে বাবা? মা, আমি আপনারই এক ছেলে। তুমি জানতে পেরেছ আমার ছোটকু কোথায় আছে? হ্যাঁ মা। কি করে জানলে? দেখুন মা, আপনাকে আমি বাজে কথা বলবো না। আমার জন্মগত একটা ক্ষমতা আছে, আমি স্বপ্নে অনেক কিছু দেখতে পাই। সে সে কি ফিরবে না বাবা? না মা, আর কেনই বা ফেরাবেন? তিনি তো সন্ন্যাস ধারণ করে বেশ ভালোই আছেন। জানেন মা, হিন্দু শাস্ত্রে আছে কোনো বংশের ছেলে সন্ন্যাসী হয়ে গেলে সেই বংশ পবিত্র হয়ে যায়। আনন্দ করুন মা, ছেলের গৌরবে আনন্দ করুন। বাবা, যদি আমার ছোটকু ভালো থাকে, শান্তি পেয়ে থাকে, তাহলে সে নাই বা ফিরল, তার শান্তিতেই আমার শান্তি। তুমি এইটুকু খবর যে দিলে, তার জন্য ভগবান তোমার মঙ্গল করুক বাবা। তুমি আমাকে মা বলে ডাকলে, আমি তোমাকে আশীর্বাদ করছি বাবা, আশীর্বাদ করছি। মা, আপনি দেখবেন আপনার ছেলেকে? আমি দেখাতে পারি, কিন্তু কথা দিন তাকে ফিরে আসার জন্য আদেশ করবেন না। তাহলে সে হয়তো ফিরে আসবে, কিন্তু তার এতদিনের সাধনাটা নষ্ট হয়ে যাবে। জগতে মাতৃশক্তি একটা বিরাট শক্তি, কেউ তাকে লঙ্ঘন করতে পারে না। তাই কথা দিন তাকে ডাকবেন না। দেখো ভাই, এবার কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মাকে সরল মানুষ পেয়ে তুমি যা ইচ্ছা তাই বলছো। রাম, তুই থাম দেখি। বাবা, আমি কথা দিলাম, আমাকে কি করতে হবে তুমি বলো। কিছুই না, আপনি এখানে এসে বসুন। এরপর মা আর মেজ কাকিমা তাকে আস্তে আস্তে ধরে নিয়ে এসে দালানে বসিয়ে দিলেন। এবার সামনে বসে লোকটা ঠাকুমার হাতে আলতো করে হাত দিয়ে বললেন, এবার আমার দিকে তাকান, মনকে একদম হালকা করে দিন। মা, এবার সোজা আমার চোখের দিকে দেখুন, একদম সোজা। কি বলবো ভায়া, তখন 7 সকাল। আমাদের সকলের সামনেই ঠাকুমা কেমন ঘুমিয়ে পড়লেন। না না, মাথা হেলে পড়ল না, শরীরও কাত হলো না, ওই জায়গায় বসে বসেই শুধু চোখ বুজে ফেললেন। আর লোকটা একাগ্র দৃষ্টিতে ঠাকুমার দিকে চেয়ে রইলেন। এরপর দেখলাম ঠাকুমার মুখে মৃদু এক হাসি ফুটে উঠছে। মিনিট 2 এরকম চলার পরে লোকটা ঠাকুমাকে ডাকলেন।
মা, এবার হ্যাঁ, এবার জাগুন। দেখা হয়েছে তো? হ্যাঁ, এবার তাকান। এরপর ঠাকুমা আস্তে আস্তে চোখ খুললেন এবং সামনে সেই লোকটিকে দেখে ওনার মুখ যেন উজ্জ্বল হয়ে উঠল। দেখা হয়েছে মা? বাবা ঠাকুমাকে জিজ্ঞাসা করলেন। কি দেখলে মা? মানে কেদারকে দেখতে পেলে? ঠাকুমা বাবার প্রশ্নের কোনো রকম উত্তর দিলেন না। এরপর ঠাকুমা বাড়ির মহিলাদের ওনাকে ভেতরে নিয়ে যেতে বললেন। এরপর যাওয়ার সময় পিছন ঘুরে সেই লোকটাকে ঠাকুমা বললেন, আমি কিন্তু বুঝতে পেরেছি তুমি কে। আবার এসো বাবা, কেমন? মাঝে মাঝে এসো। হ্যাঁ মা, আসবো। ঠাকুমা ভেতরে চলে গেলে বাবা বললেন, এ কি উৎপাত! কে তুমি? কি চাও? আমি একজন সাধারণ মানুষ, পথে ঘাটে ঘুরে বেড়াই। আপনাকে তো আগেও বলেছি, আপনি কি আমায় অবিশ্বাস করছেন? আমি তো আপনার কাছে কিছু চাইনি। মাকে তুমি কি দেখালে? মাও তোমাকে যাওয়ার সময় কি বলে গেলেন? কিছুই তো বুঝলাম না। এসবের মানে কি? কিছুই না, ওনার বয়স হয়েছে এবং ওনার ওই ছেলের জন্য মনে অনেক দুঃখ জমেছিল। ওনাকে যদি আনন্দ আর একটু স্বস্তি দিয়ে থাকি, তাতে কি ক্ষতি হয়েছে? না, তা নয়। মানে মাকেই কেন হঠাৎ? আমরাও তো ছিলাম। হঠাৎ তো নয়, কারণ আছে। বললে যদি আপনি রাগ না করেন তাহলে বলতে পারি। হ্যাঁ বলো, রাগ কেন করবো? এ কি? আসলে আপনার মা আর বেশি দিন বাঁচবেন না। সে তো জানা কথাই। ওনার বয়স হয়েছে 85 বছর বয়স এখন। এটা আর তুমি নতুন কি বললে? আজ পৌষ মাসের 3 তারিখ। এই ফাল্গুন মাসের 15ই শুক্ল ত্রয়োদশীর দিন উনি চলে যাবেন। ছেলের কথা জানতে পারবেন না, এই কষ্ট নিয়ে চলে যাবেন জানতে পেরে ওনাকে একটু আনন্দ দিলাম। তুমি তো অদ্ভুত লোক। আমারই বাড়িতে দাঁড়িয়ে আমারই মায়ের মৃত্যুর কথা বলছো। জানো, তোমাকে আমি ইচ্ছে করলে... ওই দেখুন, আপনি রাগ করবেন না বলেও রাগ করছেন। আপনাদের সকলকে রেখে ভগবানের নাম করতে করতে পুণ্যবতীর মতো আপনার মা চলে যাবেন। এর চেয়ে ভালো আর কি হতে পারে? দেহ ধারণ করলে একদিন সবাইকেই ছেড়ে যেতে হয়, কেউই তো চিরজীবী না। তুমি আমাকে দেখাতে পারো? আমি যদি কেদারকে দেখতে পাই তাহলে বিশ্বাস করব। পারো দেখাতে? আপনাকে বিশ্বাস করানোর কোনো দায় আমার নেই। অকারণে শক্তির অপব্যবহার করতে নেই, তাতে শক্তি ক্ষয় হয়। তার মানে তোমার মধ্যে কোথাও ফাঁকি আছে? তুমি চালাকি করছো। আপনার মা কিন্তু সেটা মনে করেন না। আচ্ছা, একটা কাজ করা যাক। আপনাদের বাড়ির একটা হারানো জিনিসের সন্ধান আপনাকে দিয়ে যাই, তাহলে হয়তো আর আমাকে পুরোপুরি জোচ্চোর মনে হবে না। কি জিনিস? 3 পুরুষ আগে আপনাদের বংশে একটা অষ্টধাতুর কৃষ্ণ মূর্তি ছিল, জানেন কি? হ্যাঁ, ঠিক কথা। কিন্তু 3 বা 4 পুরুষ নয়, আরো বহু আগে থেকেই সেই মূর্তি আমাদের গৃহ দেবতা হিসেবে পূজা করা হয়। কিন্তু বর্গীদের হাঙ্গামার সময় সেই মূর্তি আমার পূর্বপুরুষরা কোথাও লুকিয়ে ফেলেন অথবা হারিয়ে যায়। কিন্তু তুমি তুমি কি বলতে চাও? আমি জানতে পেরেছি সেই মূর্তি কোথায় আছে। আপনাদের লোকেদের কাউকে একটা বলুন একটা শাবল নিয়ে আমার সাথে আসতে। আপনারা আসুন। এরপর লোকটা সোজা উঠোন বরাবর হাঁটতে লাগলেন। আমরাও তার পিছন পিছন যাচ্ছিলাম।
লোকটার হাঁটা চলার ভঙ্গিমা দেখে একদম স্পষ্ট মনে হচ্ছিল যে ওই মূর্তি কোথায় রয়েছে তা তিনি নিশ্চিতভাবে জানেন। এরপর তিনি বাড়ির উত্তর দিকের ভিতরে একদম কোনায় এসে থামলেন। গদাধর নামের এক কর্মচারীর হাতে ছিল শাবল। তারপর তিনি গদাধরকে বললেন, এইখানটায় খোঁড়ো। এই মাটি কতটা খুঁড়তে হবে? মাটি নয়, দেওয়ালের গা থেকে 3-4টে ইট খসাতে হবে। সে কি কথা? ভিতরে ইট খসালে বাড়ির ক্ষতি হবে না? কিচ্ছু হবে না। কিন্তু এইখানেই কেন? কারণ এই বাড়িটার সমস্ত দিকের ভিত একটু নিচু হলেও উত্তর দিকের ভিত এখনো ঠিক আছে। তার কারণ এখানে শ্রীকৃষ্ণ রয়েছেন বলেই এই দিকটা বসে যায়নি। আর তাছাড়া কাল পুরো উঠানটা আমি মেপে দেখলাম, 42 হাত হলো না, 4 হাত কম, মানে 38 হাত হলো। আমার অনুমান সেই মূর্তি এই 4 হাতের মধ্যে আছে। নিন, এবার শুরু করতে বলুন। এরপর গদাধর আলতো ঘা মেরে ইট খসাতে শুরু করলো। লোকটার কথা মতো 3-4টে ইট খসানোর পরেই বেরিয়ে পড়ল এক অপূর্ব সুন্দর দেব মূর্তি। এই মুহূর্ত বাড়ির মেয়েরা দেখা মাত্রই উলু দিতে শুরু করলো। এরপর বাবা গদাধরের হাত থেকে সেই মূর্তি নিয়ে মাথায় তুলে বললেন, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী বিষ্ণু দেবতার জয়। সেটি তখনকার মতো আমাদের মন্দিরে পাঠানোর ব্যবস্থা করা হলো। এরপর বাবা অমরের হাত ধরে বললেন, ভাই, আমি জানি না তুমি কে, কোথা থেকে এসেছো, কিন্তু তোমার আশ্চর্য ক্ষমতার কথা আমি স্বীকার করলাম। যদি খারাপ ব্যবহার করে থাকি তা মনে রেখো না। এরপর সকলের অনুরোধেও লোকটি সেদিনের বেশি আর থাকতে রাজি হলেন না। এরপর বাবা সবিনয় তাকে বললেন, তাহলে কি এই ধরে নেব যে তুমি আমাদের ক্ষমা করলে না? ও কথা বলবেন না, আমি এইরকমই ভবঘুরে ধরনের। একই জায়গায় বেশি দিন থাকতে আমার ভালো লাগে না। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলটিকে তো আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন, শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। ধন্যবাদ।